ও বরুণ জেঠু, আমাদের ছায়ামূর্তিগুলো দেখো কেমন ভূতের মতো মনে হচ্ছে। সত্যি রে আকাশ, নিজেদের ছায়া দেখে নিজেদেরই কেমন ভয় করছে রে। তাহলে বল, সে কটা দিন আবার কেমন ভয়ে ভয়ে কেটেছিল পল্টু? মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না গো, বলো না। বলবো বলবো, আজ তোদের সব বলবো। তখন পোস্টমাস্টার হিসেবে আমি রাধানগরে পোস্টিং। সেখানেই একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছি। দুটো ঘর, একটা বারান্দা, সামনে একটা ছোট বাগানও ছিল। ছোটর মধ্যে বেশ সুন্দর। আর বাড়ির পিছন দিকে ছিল একটা ছোট ডোবা। বর্ষা হলেই সেই ডোবা থেকে ভেসে আসতো ব্যাঙের ডাক, গ্যাঙর গ্যাঙর করে। ওরে বাবা, সে অসাধারণ লাগতো। দিনের বেলাটা বেশ ভালোই কাটতো, কিন্তু রাত হলেই এক ধরনের অদ্ভুত অনুভূতি তো আমার। অদ্ভুত অনুভূতি মানে? তুমি ঠিক কি বলতে চাইছো বরুণ জেঠু? রাত হলেই জানিস, মনে হতো ওই বাড়িতে কে যেন হাঁটছে। বাগানের শুকনো পাতাগুলো থেকে খড়খড় করে শব্দ হতো। ওটা তো তোমার মনের ভুলও হতে পারে বরুণ জেঠু। এমনও তো হতে পারে রাতে হাওয়ায় পাতাগুলো নড়তো, বা কোনো বেড়াল, ইঁদুর, সাপ বা অন্য কোনো প্রাণী পাতার উপর দিয়ে চলতো। ওরে বাবা, সেসব প্রথম প্রথম আমিও ভাবতাম রে পল্টু। আর ব্যাপারটা আসলে কি সেটা দেখার জন্যে আমি একদিন রাতে টর্চটা জ্বালিয়ে বাগানটা ভালো করে দেখছিলাম। কিন্তু হঠাৎ দেখি, আমি জানি এই বাগানে কেউ না কেউ অবশ্যই আছে। সামনে এসো, এসো বলছে। এ কি, হঠাৎ করে সব আলো এমন দপদপ করছে কেন? আমি তো কালকেই টর্চে নতুন ব্যাটারি লাগালাম, তাহলে আমার টর্চের আলোটা এমন করছে কেন? না না, টর্চটার তো এমন হওয়ার কথা নয়। এ কি, টর্চটা নিভে গেল কেন? ঘরের আলোটাও দপদপ করতে করতে নিভে গেল। এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। সব কিছু বোঝার চেষ্টা করবেন না পোস্টমাস্টার মশাই, কারণ সব কিছু বোঝা যায় না। কে 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 তুমি? আমার পরিচয় আপনি কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না। এ কি, কোথায় গেল? কোথায় গেলে তুমি? আরে সাহস থাকলে সামনে এসো, এসো বলছি। এই তো সব আলো আবার জ্বলে উঠেছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর নিমেষের মধ্যে ওই লোকটা গেলই বা কোথায়? হ্যাঁ, সত্যি তো গেল কোথায়? তুমি লোকটাকে আর দেখতে পেলে না? না রে, আর দেখতে পেলাম না। লোকটা কি মানুষ ছিল না, অন্য কিছু? বললাম তো, তোদের আজ আমি সব বলবো। ঠিক আছে বরুণ জেঠু, তুমি বলো তো। রাতে অত কিছু হলেও সকালে আবার সব স্বাভাবিক। আমি সাইকেল চালিয়ে রাধানগর পোস্ট অফিসে গেলাম, কিন্তু আগের দিনের রাতের কোনো কথাই কাউকে বললাম না। কিন্তু পোস্টম্যান শ্যাম সুন্দর হঠাৎ আমাকে এসে বলল, আপনার কি হয়েছে পোস্টমাস্টার মশাই? কই কিছু না তো শ্যামসুন্দর। না, আপনার মুখ চোখ কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। সাধারণত রাতে ঘুম না হলে মানুষের চোখ মুখ এমন হয়ে যায়। আসলে কাল রাতে তো লোডশেডিং হয়েছিল, তাই ঘুমটাও ভালো মতন হয়নি আর কি। লোডশেডিং? কই, আমাদের বাড়িতে তো কারেন্ট যায়নি। আর আমাদের আর আপনার বাড়ির লাইন তো একটাই। এই রে, এবার কি বলবো? না না, ঠিক লোডশেডিং নয়, লোডশেডিং হয়নি, কারেন্ট তো আবার চলেও এসেছিল। শ্যামসুন্দর শোনো, এবার কাজে বেরিয়ে পড়ো। অনেক চিঠি আছে, সব কিন্তু আজকেই দেওয়া চাই। সে আমি দিয়ে দেবো পোস্টমাস্টার মশাই, কিন্তু মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। আরে না না শ্যামসুন্দর, লুকোবো কেন? আর লুকোনোর কি বা আছে বলো তো? তুমি এইসব চিন্তা করো না, যাও যাও, নিজের কাজটা ভালো করে করো। ঠিক আছে পোস্টমাস্টার মশাই, আমি যাচ্ছি। তুমি শ্যাম সুন্দর বাবুকে সব কথা খুলে বললে না কেন বরুণ জেঠু? ওর যা স্বভাব, আমি জানতাম ওকে একবার বললে সে কথা সারা রাধানগরে রটে যাবে। মানুষের মনে অকারণে একটা আতঙ্কের সৃষ্টি হবে, আর সেটা আমি চাইনি। আরো একটা ব্যাপার হলো, আমি চেয়েছিলাম এই ঘটনার পিছনের আসল সত্যিটা আমি নিজেই খুঁজে বের করব, তাই কাউকে আর কিচ্ছু বলিনি।
আসল সত্যিটা তুমি জানতে পেরেছিলে বরুণ জেঠু? হয়তো কিছুটা পেরেছিলাম। কিছুটা মানে? ঘটনাটা পুরো শোন, তাহলেই বুঝতে পারবি আমি এই কথা কেন বলছি। বলো। সেদিন রাতে খেয়ে শুতে শুতে বেশ দেরি হয়েছিল। ঘড়িতে দেখি তখন ওই রাত 12টা মতন হবে। তখন সবে চোখটা লেগেছে, হঠাৎ শুনতে পাই আমার পাশের ঘরেই কেউ যেন পায়চারি করছে। আমি ভাবলাম তা কি করে সম্ভব, ওই ঘর তো বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া। কিন্তু ঘরের ভিতরে আওয়াজ ক্রমশ যেন বাড়তে লাগলো। আমি আর না গিয়ে থাকতে পারলাম না। এই সব যে এই বাড়িতে কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আজ এর একটা হেস্ত নেস্ত আমাকে করতেই হবে। কে কে এই ঘরে? সাহস থাকে তো সামনে এসো। শোনো, এইভাবে আমাকে ভয় দেখাতে পারবে না, কারণ ওই সব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। সামনে এসো, সামনে এসো বলছি। না 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 না, হতে পারে না, হতে পারে না, না না। তার মানে তো কোনো সন্দেহই থাকলো না যে এটা আসলে ভূতের কাজ, তাই না বরুণ জেঠু? আমিও তাই ভাবছিলাম। আর ওই বাড়ির মালিকের ওপর আমার রাগ ক্রমশ বাড়তে লাগলো। পরের দিন সকালেই আমি গেলাম বাড়িওয়ালার কাছে। শুনুন মশাই, আপনার ওই বাড়িতে ভূত আছে, আপনি আমাকে আগে বলেননি কেন? ভূত? আরে কি বলছেন পোস্টমাস্টার মশাই? আরে না না, ওই বাড়িতে কোনো ভূত ভূত নেই। আর আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এসব ভূতে বিশ্বাস করেন? আমি তো ভাবতেই পারছি না। আমিও ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু বেশ কিছুদিন ধরে এমন সমস্ত ঘটনা ঘটছে যে বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। আপনি অযথাই ভয় পাচ্ছেন পোস্টমাস্টার মশাই। আমার তো মনে হচ্ছে এসব কোনো ওই দুষ্টু লোকের কাজ। আমি দেখছি যাতে এইসব বন্ধ করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন, তা না হলে কিন্তু আমার পক্ষে আর ওই বাড়িতে থাকা সম্ভব হবে না। তারপর ওখান থেকে আমি সোজা পোস্ট অফিসে গেলাম। টিফিনের সময় শ্যামসুন্দর আমার কাছে এসে বলল, টিফিন খাবেন না পোস্টমাস্টার মশাই? না শ্যামসুন্দর, এখন আর টিফিন খেতে আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করবে কি করে? ওই বাড়িতে যে থাকে তার আস্তে আস্তে সব ইচ্ছেই চলে যায় পোস্টমাস্টার মশাই। ওই বাড়িটা ভালো নয়, বুঝলেন? আপনার আগেও ওই বাড়িতে দু একজন ভাড়া নিয়েছিল আর কি, কিন্তু টিকতে পারেনি। যেটুকু কানে এসেছে তাতে জেনেছি ওই বাড়িতে কিছু একটা আছে। ওই বাড়ি যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দিন, বুঝলেন? সে তো আমি ওই বাড়ি ছেড়ে দেব বলেই ঠিক করেছি, কিন্তু তার আগে তো ওই রহস্য আমি ভেদ করবই। তা ওই রহস্যভেদ তুমি কি করে করলে বরুণ জেঠু? রাধানগর থানার বড়বাবুকে গিয়ে আমি সব বললাম। উনি সব শুনে দুটো স্নিফার ডগ সমেত পুলিশ ফোর্স পাঠালেন ওই বাড়িতে। স্নিফার ডগ কি গো? স্নিফার ডগ হলো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কুকুর। ওদের ঘ্রাণ শক্তি হয় প্রখর। এই ঘ্রাণ শক্তির সাহায্যেই ওরা পুলিশকে তদন্তের কাজে সাহায্য করে। বুঝেছি, এবার বলো তারপর কি হলো? তারপর পুলিশ গিয়ে তদন্ত শুরু করলো। এই কাজ শুরু হতেই হঠাৎ সবাই লক্ষ্য করলো দুটো স্নিফার ডগই বাড়িটার পেছনে ডোবাটার সামনে একটা জায়গায় গিয়ে প্রচন্ড ডাকাডাকি করছে। তারপর কি হলো বরুণ জেঠু? পুলিশের সন্দেহ হলো, আর সন্দেহ হওয়াতে ওই জায়গাটা খোঁড়া হলো। আর খোঁড়ার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো ও মাই গড, এ তো একটা মৃতদেহ। দেখে তো মনে হচ্ছে কেউ খুন করে এটাকে মাটিতে পুঁতে দিয়ে গেছে। তারপর শুরু হলো আসল তদন্ত। কিন্তু আজ পর্যন্ত আসল অপরাধী সাজা পেয়েছে কিনা সেটা আমি জানি না। তবে একদিন রাতে, তখন আমি রাধানগরের অন্য একটা বাড়িতে ভাড়া থাকি, হঠাৎ রাতের বেলা দেখি সেই চাদর পরা ছায়া মূর্তি আমার জানলার সামনে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? কিন্তু ছায়া মূর্তি কোনো উত্তর দিল না। আস্তে আস্তে চলে গেল। তারপর ধীরে ধীরে হারিয়ে গেল রাতের ঘন অন্ধকারে। তারপর আর কোনোদিন ওই ছায়ামূর্তি তুমি দেখোনি বরুণ জেঠু? না রে আকাশ, আর কখনো দেখিনি।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কি হয়েছে মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। পালাও পালাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, বাঁচাও বাঁচাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, পালাও, বাঁচাও বাঁচাও। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে ওই বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে, ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। বিকট দন্ত, সাহস থাকলে গুহা থেকে বেরো। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপনগরীর রাজা হব, আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্যে তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকট দন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকট দন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপনগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনিই করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকট দন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর।
এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না। আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। যদি তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও। ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। এবার আমার হাতে বিকট দন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকট দন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকট দন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকট দন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকট দন্তের বধ আমি করব মহারাজ। তিলক শাস্ত্রী মহাশয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বিকট দন্ত, আমি আসছি। কে তুই মূর্খ? তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকট দন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, একে এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারবো। আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকট দন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই।
আজ স্কুলে কি হয়েছে জানো বরুণ জেঠু? কি হয়েছে রে লালটু? তখন আমাদের অঙ্ক ক্লাস চলছিল, হঠাৎ দেখি জয় দরদর করে ঘামছে, তারপর কি সব যেন বিড়বিড় করে বলছিল। সঙ্গে সঙ্গে তো আমরা ওকে টিচার্স রুমে নিয়ে যাই, তারপর জয়ের বাড়িতে খবর দিলে ওর বাবা মা এসে নিয়ে যায়। ও তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমরা জয়ের বাড়িতেও গেছিলাম। জয় তখনও বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটা কথা কানে এলো। কি কথা আকাশ? জয়ের বাবা ওনার প্রতিবেশীকে বলছিলেন, জয়ের দাদু চলে যাওয়ার পর থেকেই দেখছি মাঝে মধ্যেই জয়ের সঙ্গে এরকম হচ্ছে। তাহলে তো চিন্তার বিষয়। আপনি বরং কোনো একটা ভালো ওঝাকে ডাকুন, বুঝলেন? আমার কিন্তু ব্যাপারটা বেশ অন্যরকম মনে হচ্ছে। কি বলতে চাইছেন? ওর দাদুর আত্মা মানে? আমার তো সেরকমই মনে হচ্ছে। এ ডাক্তার বদ্যির কাজ নয়, বুঝলেন? ওঝা ওঝা কোনো ভালো ওঝাই লাগবে এই সমস্যা থেকে জয়কে উদ্ধার করতে গেলে। শুনলে তো, আমিও সেটাই ভাবছি। এটা একেবারে ভুতুড়ে ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তুমি যাও যাও, আর দেরি করো না। একজন ভালো দেখে ওঝাকে খবর দাও। আমার ছেলেটাকে ওইভাবে শুয়ে থাকতে দেখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে গো, একেবারে ফেটে যাচ্ছে। জয়ের দাদু মারা যাবার পর থেকেই এইসব হচ্ছে। এই কথাটা আজ বরুণ জেঠুকে বলতেই হবে। তোদের বন্ধু জয়ের এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন পোস্টমাস্টার হয়ে কেতুগ্রামে ছিলাম, তখন ওখানে একটা ছেলের সঙ্গে ঠিক এরকম ঘটনাই ঘটেছিল। ছেলেটার নাম ছিল ফটিক। ফটিক? কি হয়েছিল ওর সঙ্গে বরুণ জেঠু? সেটাই তো তোদের এখন বলবো রে আকাশ। ফটিক খুব মিষ্টি আর দুষ্টু ছেলে ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো ওর ওই মিষ্টি মিষ্টি কথার জন্য। ফটিক ছিল ওর রাঙা মাসির, যাকে বলে একেবারে নয়নের মণি। ফটিক একটু চোখের বাইরে গেছে কি ওর রাঙা মাসি একেবারে পাগল হয়ে যেত। তাই প্রায় ফটিককে বলতো, ওরে ফটিক, আমার নয়নের মণি, তোকে না দেখতে পেলে আমি যে মরেও শান্তি পাবো না রে। সব সময় তুমি এরকম কথা বলবে না তো রাঙামাসি। তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো যাবে না। আমিও যে তোকে ছেড়ে যেতে চাই না ফটিক, একেবারে যেতে চাই না। কিন্তু যে রাঙামাসি ফটিককে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না, সেই রাঙামাসি একদিন ফটিককে ছেড়ে চিরদিনের মতন চলে গেলেন। সে ফটিকের কি কান্না, কিছুতেই তাকে শান্ত করা যায় না। তখন ফটিকের মা ফটিককে শান্ত করবার জন্য বলে, কাঁদিস না, কাঁদিস না ফটিক, কাঁদিস না। তুই কাঁদলে তো তোর রাঙামাসিও খুব কষ্ট পাবে। বল, তুই কি চাস তোর জন্যে তোর রাঙামাসি কষ্ট পাক? কিন্তু আমার রাঙামাসি কোথায় মা? আমি কত করে রাঙামাসিকে ডাকি, মাসি তো আর আসেই না আমার কাছে। আমার মাসি কোথায় মা, বলো না? ওই যে চাঁদেই তো তোর রাঙামাসি এখন থাকে, ওখান থেকে রাঙামাসি তোকে সব সময় দেখছে। তাই আর কাঁদিস না বাবা। রাঙামাসি ওই চাঁদ থেকে আবার কবে আসবে আমার কাছে? আসবে আসবে, ঠিক আসবে। তুই শান্ত হয়ে আর দুষ্টুমি করিস না, তাহলেই দেখবি তোর রাঙামাসি আবার তোর কাছে আসবে। ঠিক আছে মা, আমি আর দুষ্টুমি করব না। তোমরা যা বলবে আমি ঠিক তাই শুনবো। এই তো লক্ষ্মী ছেলে আমার। ছোট্ট ফটিক মায়ের কথা বিশ্বাস করে নেয়, ভেবে নেয় সত্যি ওর রাঙামাসি চাঁদে আছে। আর তাতেই হলো বিপদের শুরু। কি বিপদ বরুণ জেঠু? প্রতিদিন রাতে চাঁদ দেখতে থাকে ফটিক। চাঁদে ওর রাঙামাসি আছে ভেবে চাঁদের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। কিছুতেই এই ব্যাপার থেকে ফটিককে আটকানো যায় না। কিন্তু ওদিকে রাঙামাসিও তো আর ফিরে আসে না। ফলে দিনে দিনে ফটিকের শরীর আর মন দুই খারাপ হতে থাকে। ডাক্তার এসে ফটিককে দেখে ওর বাবা মাকে বলে, ছেলে সুস্থ করতে গেলে হাওয়া বদল করতে হবে। কেতুগ্রাম থেকে কিছুদিনের জন্য অন্য জায়গায় ঘুরিয়ে আনতে হবে ফটিককে, যাতে রাঙামাসির কথা ও ধীরে ধীরে ভুলে যায়। ডাক্তারের কথা শুনে ফটিককে নিয়ে তার বাবা মা পাহাড়ে ঘুরতে গেল। কিন্তু পাহাড়ে ঘুরতে গিয়েও ফটিকের সমস্যা দূর হলো না। কেন বরুণ জেঠু, দূর হলো না কেন? সুন্দর পাহাড়ও ফটিকের মন ঠিক করতে পারলো না? না, পারলো না। কারণ রাত হলেই যে আকাশে চাঁদ ওঠে, আর চাঁদ দেখলেই ফটিকের ওর রাঙামাসির কথা মনে পড়ে যায়। চাঁদকে তো আর বাবা লুকিয়ে রাখা যায় না। তাহলে ফটিক কি আর কখনো সুস্থ হতে পারেনি? পারেনি তো। কিছুদিন পাহাড়ে থাকবার পর ফটিকরা আবার ফিরে এলো কেতুগ্রামে।
আর তারপরেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। কি অদ্ভুত ঘটনা গো বরুণ জেঠু, বলো না। ফটিক সবাইকে বলে রাঙামাসি নাকি সর্বদা ওর সঙ্গেই থাকে, ও যা চায় ও রাঙামাসি নাকি তাই দেয়। সত্যি ফটিক ও রাঙামাসিকে দেখতে পেত? পেত, নিশ্চয়ই পেত। তুমি এত জোর দিয়ে কথাটা কি করে বলছো বরুণ জেঠু? বলছি কারণ আমি নিজের চোখে তো দেখেছি সেই অদ্ভুত ঘটনা ঘটতে। কি অদ্ভুত ঘটনা তুমি ঘটতে দেখেছো একবার বলো তো। সেদিন ফটিকদের বাড়িতে আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজে। কি কাজে বরুণ জেঠু? ফটিকের বাবা আমাকে বলেছিল আমার চেনাশোনা যদি কোনো ভালো ডাক্তার থাকে তাহলে আমি যেন ওনাকে বলি। তা আমি অনেক খোঁজ খবর নিয়ে একজন ভালো ডাক্তারের খোঁজ পেয়ে সেই ডাক্তারবাবুর চেম্বারের ঠিকানাটা বলতেই ফটিকদের বাড়িতে গিয়েছিলাম। তারপর পোস্টমাস্টার মশাই, আপনি যদি দয়া করে ডাক্তারবাবুর ঠিকানাটা একটা খাতায় লিখে দেন তো খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন ফটিকটার এই অবস্থা দেখে আমার মনটাও একদম ভালো নেই। ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। পেনের কালিটা বোধহয় ফুরিয়ে গেছে মনে হচ্ছে। একটা পেন হবে? আপনার পেন লাগবে পোস্টমাস্টার মশাই? আমি এক্ষুনি আমার রাঙামাসিকে বলে আপনার জন্য পেনের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার রাঙামাসিকে বলে পেনের ব্যবস্থা করবে ফটিক? হ্যাঁ, এই তো রাঙামাসি আমার কাছেই আছে। আমি এক্ষুনি রাঙামাসিকে বলবো আর রাঙামাসি আপনার জন্য পেনের ব্যবস্থা করে দেবেন। এসব তুমি কি বলছো ফটিক? হ্যাঁ, সত্যি বলছি পোস্টমাস্টার মশাই। এই দেখুন তাহলে রাঙামাসি, ও রাঙামাসি, তুমি পোস্টমাস্টার বাবুর জন্য একটা পেন এনে দাও না। দাও না রাঙামাসি। দেখলেন তো পোস্টমাস্টার মশাই, আমার রাঙামাসি আমাকে কত ভালোবাসে। আমি যেই বললাম আর সঙ্গে সঙ্গে রাঙামাসি আপনার জন্য পেন নিয়ে এলো। হ্যাঁ, এই যে অবিশ্বাস্য। আমি নিজের চোখে না দেখলে এমন ঘটনা যে ঘটতে পারে কখনোই তো বিশ্বাস করতে পারতাম না। না, কখনো না। এই ঘটনার পর আমি কি করেই বার ফটিকের কথা বিশ্বাস না করে থাকতে পারি বলতে পারিস? তারপর কি হলো বরুণ জেঠু? গোটা কেতুগ্রামের সবাই তখন এটা বিশ্বাস করে নিয়েছে যে ফটিকের রাঙামাসি মরে গিয়ে আবার ফটিকের কাছেই ফিরে এসেছে। ফটিক ওর সাথেই থাকে, ওর সাথেই কথা বলে, কিন্তু এটা তো আর বেশি চলতে দেওয়া যায় না। তাই ফটিকের বাবা একদিন কেতুগ্রামের সব থেকে বড় ওঝা কালীচরণকে ডেকে নিয়ে এলো ফটিকের রাঙামাসির ওই ভূতকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওং রিং ক্লিং ফট, ওং রিং ক্লিং ফট। ভূত পেতনি শাকচুন্নি, এই বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ঠিক করছিস না কালীচরণ? মনে রাখিস, ফটিক আমার ফটিককে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। রাঙামাসি, রাঙামাসি, তুমি যেও না রাঙামাসি, রাঙামাসি। ফটিক দাঁড়া দাঁড়া ফটিক। সেদিন দৌড়ে দৌড়ে গিয়ে ফটিকের বাবা ফটিককে ঘরে নিয়ে আসতে পেরেছিল, কিন্তু ঠিক এর কয়েকদিন পর রাতে রাঙামাসি আবার তার ফটিকের কাছে আসে। আয় আয় ফটিক, আয়। এই দেখ, আমি তো রাঙামাসি, তোর জন্য আবার এসেছি। রাঙামাসি, তুমি এসেছো? আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে ফটিক। চলে আয়, চলে আয় আমার কাছে। আসছি রাঙামাসি, আমি আসছি, আসছি। তোকে আমার কাছ থেকে আর কেউ দূরে নিয়ে যেতে পারবে না রে ফটিক। কিন্তু রাঙামাসি, এই রাতের বেলা এত বড় আর গভীর নদী আমরা কি করে পার করব? আমি থাকতে তোর এত চিন্তা কিসের? আয়, আমার হাতটা ধর। রাঙামাসির আত্মা ফটিককে নিয়ে নদীর ওপারে চলে গেল। হ্যাঁ রে, আর তারপর ফটিকের আর কোনো খবর কেউ পায়নি।